ভায়া, আমার মনে হচ্ছে আজকাল সন্ধেটা একটু বেশি তাড়াতাড়ি নেমে আসছে। দেখছো না গাছগুলো সব কেমন ন্যাড়া হতে শুরু করেছে? হ্যাঁ, আমি আজকে সকালে বাজারে গিয়েছিলাম বুঝলে, সেখানে গিয়ে দেখি খেজুর গুড় উঠেছে বাজারে, আর তার সুবাসে সব খদ্দের মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে এসে ভিড় করেছে দোকানের সামনে। আমিও গিয়ে দাঁড়ালাম সেখানেই। বেটা দোকানি যা দাম বলল! এখন সবে শীতের শুরু ভায়া, এখন তো দাম হবেই। তবে কটা দিন যাক, দেখবে এমন দাম পড়বে যে দোকানি তখন নিজের হাঁক ডাক করে খদ্দের ডাকবে। হ্যাঁ, সেই আর কি। ওই দেখো, কথা বলতে বলতে এসেও গেলাম আমরা গলির সামনে। দাঁড়ো, কটা তেলে ভাজা নিয়ে নি। বেশ বেশ। পাসিং শো নিতে হবে নাকি? আমার পকেটে আছে, তবে চাইলে নিয়ে নাও, ঠাকুরমশাই খুশি হবেন। তা যা বলেছ, মহাদেব গোছের মানুষ, ওনাকে খুশি করতে আবার বেশি কিছু লাগে না। হ্যাঁ, কিশোরী তেলে ভাজাটা দোকান থেকে নিয়ে বলল, কি হে ভাইয়া, চলো, নিয়ে নিয়েছি। এবারে যাওয়া যাক ঠাকুর মশাইয়ের বাড়িতে। একেবারে আজ একটা তেমন ধরনের গল্প শুনতে হবে বুঝলে। গল্প নয় হে, ঠাকুরমশাই কি বলেন মনে নেই? ওগুলো আমার জীবনের বাস্তব সত্য, সে তোমরা গল্পের ছলে শুনলেও যেহেতু আমার সাথে ঘটেছে, তাই ওগুলো আমার কাছে অন্তত মিথ্যে হয়ে যাবে না কখনোই। শেষের দিকের কথাটা আমরা দুজনেই একসাথে আর এক সুরে বলে হো হো করে হেসে উঠলাম। তারপর আমরা এগিয়ে গেলাম ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে। দরজায় কড়া নাড়তেই, আসুন কাকাবাবু। আমি আর কিশোরী প্রবেশ করলাম ঘরের মধ্যে। অতঃপর কিশোরী নিজের হাতে ধরে থাকা তেলে ভাজার ঠোঙাটা চারির হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল, তা চারিমা, ঠাকুরমশাই কই? বাবা ভিতরের ঘরেই আছেন কাকাবাবু, আপনারা যান, আমি চা নিয়ে আসছি। আমাদের কথাটা বলে চারি চলে গেল ভিতরের দিকে, আর আমিও কিশোরী একে একে প্রবেশ করলাম ঠাকুর মশাইয়ের ঘরে। তা কেমন আছেন ঠাকুরমশাই? কিশোরীর কথায় যেন সম্বিত ফিরে পেলেন তিনি। নিজের সামনে জ্বলতে থাকা লণ্ঠনের আলোতে যে বইটা তিনি এতক্ষণ পড়ছিলেন মন দিয়ে, সেটা এবারে বন্ধ করে রেখে তিনি সহাস্যে তাকালেন আমাদের দিকে। এসো এসো, বসো, আমি ভালোই আছি, তোমরা কেমন আছো? আমরাও বেশ আছি। আর কি ব্যাপার, আজকে আপনার হুকো চলছে না যে? আজ জ্বালাইনি, ভাবলাম তোমরা দুটো পাসিং শোয়ের প্যাকেট আনছো যখন, তখন ওটা আজ না হয় থাক। ঠাকুর মশাইয়ের এই একটা স্বভাব আমাদের দুজনকেই বারবার ভাবতে বাধ্য করে যে আমরা আদতেও ওনার যে কথাগুলোকে ওনার মন গড়া কাল্পনিক কাহিনী বলে হাসি ঠাট্টা করি, সেটা আদতেও ঠিক কিনা। লোকটা মাঝে মাঝে এমন অবাস্তব কথাবার্তা বলে দেয় যে, এই নিন কাকাবাবু। ইতিমধ্যে চারি 3 পেয়ালা চা আর 1 জাম বাটি সর্ষের তেল দিয়ে জবজবে করে মাখানো মুড়ির সাথে তেলে ভাজা নিয়ে এসে গেছে আমাদের কাছে। আমরা যে যার চা তুলে নিতেই মেয়েটা চলে গেল, আর তার সাথে সাথেই তেলে ভাজায় একটা কামড় বসিয়ে নিয়ে কিশোরী সেটা চিবোতে চিবোতে বলে উঠল, বেশ তো, পাসিং শো আছে, চা মুড়ি তেলে ভাজা, আর এই আবহাওয়াতে যা আমেজটা সমস্তটাই যখন আছে, তখন এই এই নিন ঠাকুরমশাই, আপনার জীবনের একটা অন্য স্বাদের কাহিনী আজকে না শুনলে কি আর এই আমেজটা কেমন জমবে বলুন? কথাটা বলতে বলতে কিশোরী নিজের পকেট থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট বের করে এগিয়ে দিল ঠাকুর মশাইয়ের সামনে। ঠাকুর মশাই একটা সিগারেট বের করে নিয়ে সেটাতে অগ্নিসংযোগ করলেন। অতঃপর এক রাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে বলতে শুরু করলেন,
তোমরা তো জানোই আমার জীবনের অধিকাংশ সময় কেটেছে এমন ঘুরে ঘুরে। নিজের এই ভবঘুরে স্বভাবের জন্যই বলো আর ভাগ্যের লেখনী বলো, আমার জীবন আমার সামনে এমন অনেক অনেক জিনিস এনে দাঁড় করিয়েছে যা কখনো আমি কল্পনাও করিনি কোনোদিন। শুরুতে অর্থাৎ ছোটবেলায় যখন শুনতাম কোনো ওঝা বা তান্ত্রিক কোনো আত্মাকে বন্দি করে রেখেছে নিজের মন্ত্রবলের মাধ্যমে, শুনে বেশ মজা পেতাম। কিন্তু ব্যাপার কি জানো হে বিভূতি কিশোরী, জীবাত্মা কখনোই বন্ধন বা পরাধীনতা পছন্দ করে না। সে জীবিত অবস্থায় হোক বা হোক সে নিজের আসল অবস্থায়, পরাধীনতা বা বন্ধন সর্বকালের অপছন্দের একটা জিনিস সকল জীবের ক্ষেত্রেই। তো সেবার আমি পলাশপুরের থেকে রওনা দিয়েছিলাম নারায়ণগঞ্জের দিকে। কিন্তু এবারে নিজে হতে নয়, যেমনটা আগে ভবঘুরে হওয়ার কারণে গিয়ে তেমন নয়। পলাশপুরের জমিদার ভানু রায়ের বাল্য বন্ধু নারায়ণগঞ্জের জমিদার নারায়ণ মুকুজ্জে, আর তার কারণে তিনিই ডেকে পাঠিয়েছিলেন আমাকে সেখানে। পলাশপুর থেকে নারায়ণগঞ্জের দূরত্ব বেশ অনেকটাই, যার ফলে সেখানে আমি যখন পৌঁছলাম তখন সন্ধ্যা শেষের মুখে আর রাত্রির আগমন ঘটতে শুরু করেছে। নারায়ণবাবুর পাঠানো এক্কা গাড়ি থেকে নেমে যখন আমি সুবিশাল ওই জমিদার বাড়ির সামনে দাঁড়ালাম, তখন জমিদার নারায়ণ ও তার স্ত্রী নিজে এলেন আমাকে জমিদার বাড়ির ভিতরে নিয়ে যেতে। আর তারপরেই শুরু হলো অতিথি আপ্যায়ন। রাতের আহার আমি কখনোই বেশি করি না, তবে সেই রাতে তাদের ত্রুটিহীন আপ্যায়ন আর তাদের রান্নার ঠাকুরের রান্নার হাত দুটোই আমার পেট ও মন ভরিয়ে দিয়েছিল। রাতের খাবারের পরে আমি আর জমিদার নারায়ণবাবু গিয়ে বসলাম কিছুক্ষণ দালানের নিচে। তার মুখের দিকে নজর যেতেই বুঝলাম সমৃদ্ধি থাকলেও সুখ তার জীবন থেকে দূরে চলে গিয়েছে অনেক আগেই। হাতের হুঁকোর নল আর কপালের চিন্তার ভাঁজ নিয়ে আনমনে অপলক ভাবে ভাবতে থাকা দুটো চোখ। আপনি কি কোনো বিষয়ে চিন্তিত হয়ে আছেন? আমার বলা কথাটা যেন তার কর্ণপট স্পর্শ করেও ফিরে এলো আমারই দিকে। জমিদারবাবু, আপনি কি? আসলে একটা ভারী সংকটে রয়েছি ঠাকুর মশাই। আমার কথাটা এবারে পূর্ণ হতে না দিয়েই কথাটা বলে উঠলেন তিনি। তার কপালের ভাঁজগুলো যেন আরো দৃঢ় হয়ে পড়ল, আর ভয়ের একটা পাতলা চাদর এসে ছেয়ে পড়ল তার চোখের উপরে। কি সমস্যা যদি সেটা বলেন তবে। আসলে আপনাকে আমার এখানে ডাকার পিছনের উদ্দেশ্য এটাই, কিন্তু শুরুটা ঠিক কোথা থেকে করব সেটাই ভাবছি। মানে, আচ্ছা ঠাকুর মশাই, কোনো শিকল কি কোনোভাবে কারোর জন্য প্রাণঘাতী হতে পারে? দেখুন জমিদারবাবু, পৃথিবীতে কোনো কিছুই প্রাণঘাতী নয়, যদি না আমরা সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে জানি। কিন্তু আমরা যদি ভালো বস্তুকেও তেমনভাবে অর্থাৎ খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করি, তাহলে তো সেটাও আমাদের জন্য প্রাণঘাতী হয়ে উঠবে। বুঝলাম। আচ্ছা বেশ, আপনাকে তবে সমস্ত ঘটনা শুরু থেকেই বলি। ঘটনাটা ঘটে 5-6 মাস আগেই। আমাদের এখানে আসার পূর্বে বোধ করি আপনি আমাদের জমিদার বাড়ির সাথে লাগোয়া পুকুরটা দেখেছেন। হ্যাঁ, বেশ ভালো করে বাঁধানো পুকুরটা।
থেকে থেকে মাছেরা খাবি খেয়ে উঠে আসছে, দেখে বোঝাই যায় মাছ ভালোই আছে। আগে এখন তো ওটা পরিষ্কার করানো হয়েছে, তবে এই ঘটনার সূত্রপাত হয় ওই পুকুরটাকে পরিষ্কার করানো নিয়ে। একদিন কর্তামশাই, মা ঠাকুরুন বলছিলেন যে জমিদার বাড়ির পুকুরটা তো যবে থেকে বড় কর্তা গত হয়েছেন তার আগে থেকে নাকি পরিষ্কার করানো হয়নি, তাই উনি বললেন যে ওটাকে পরিষ্কার করিয়ে ওটাতে মাছ ছেড়ে দিতে। তা বেশ তো নায়েব, তুমি এক কাজ করো, দিনহরের থেকে যত যা লাগবে টাকা নিয়ে নাও, আর পুকুরটা পরিষ্কার করিয়ে নিয়ে দেখো গিন্নি কি কি মাছ ছাড়তে বলে সেগুলো ছেড়ে দাও। সেদিন আমার সাথে কথা হওয়ার পরে নায়েব তার পরের দিনই কিছু লোক এনে লাগিয়ে দেয় কাজে। ঠিক হয়, প্রথম দিন পুকুরটা পরিষ্কার হবে আর পরের দিন পুকুরের চারিদিকটা। কাজ শুরুও হয় ওই হিসাবেই, কিন্তু ওই দিন বিকেলেই কর্তামশাই, কর্তামশাই! কি হয়েছে নায়েব? কাজ মিটেছে আজকের মতো? আর তুমি এমন হাঁপাচ্ছ কিসের জন্য? কর্তামশাই, একবারটি দেখবেন আসুন, পুকুর পরিষ্কার করতে গিয়ে কি বেড়ে হয়েছে পুকুর থেকে। কেন, কি বেরিয়েছে? কথাটা নায়েবকে বলতে বলতে উঠে গেলাম আমি তার সাথেই। বিকেলের গোধূলি আকাশ তখন গোলাপি বর্ণ পরিত্যাগ করে সন্ধ্যার তমসার গাঢ় নীলচে চাদরে নিজেকে মুড়ে নিতে শুরু করেছে। পুকুরের ধারের ঝোপঝাড় থেকে ঝিঝির কলরব উঠে আসতে শুরু করেছে ধীরে ধীরে। পুকুরের ধারে কিছু লোক জমায়েত করেছে, নিজেদের একটা কিছুকে ঘিরে দাঁড়িয়ে। আমি সেখানে যেতেই সকলে রাস্তা ছেড়ে দুই ভাগে বিভক্ত হয়ে সরে গেল, আর তাদের দুই সারির মাঝে বসে রয়েছে একটা ফুট তিনেক পাথরের মূর্তি। মূর্তিটা যে ঠিক কিসের জানি না, তবে সেটিকে আষ্টে পিষ্টে বাঁধা রয়েছে একটি মোটা কালো শিকল। মূর্তিটা বহুদিন যাবৎ জলের নিচে থাকার কারণে সেটির উপরে শ্যাওলার একটা পুরু আস্তরণ জমেছে বেশ ভালোভাবেই। মূর্তিটার রয়েছে তিনটে মাথা, যেটি একদিক থেকে ভাঙা, তবে দেখলে বোঝা যায় যে মুখটা তার ভয়ঙ্কর, কারণ বাকি অর্ধেক মুখের ওপরে থাকা তার ভয়ঙ্কর একটা চোখ আর ঠোঁটের এক পাশ থেকে বেরিয়ে থাকা তীক্ষ্ণ দাঁতগুলো তাকে ভয়ঙ্কর রূপ প্রদান করে। তার 8টি হাতের একটাও অক্ষত নেই, কোথাও না কোথাও থেকে ভেঙে গিয়েছে সেগুলি। তার বাহন হিসাবে রয়েছে একটি শূকর। কোথায় রেখেছেন আপনারা ওই দেবী মূর্তি, দেখতে পারি? না না ঠাকুর মশাই, আসলে ওটা আর নেই। নেই? না, আসলে ওই দিন সন্ধ্যায় মূর্তিটাকে পরিষ্কার করিয়ে এনে রাখি আমাদের বাড়িতে, কিন্তু অদ্ভুতভাবে মূর্তিটা পরের দিন আপনা হতেই উধাও হয়ে যায়। চারিদিকে অবশ্য খোঁজা হয়, কিন্তু পাওয়া যায় না সেটা। খালি মূর্তিটার জায়গায় পড়ে থাকে তাকে বেঁধে রাখা শেকলটা। আর অন্যদিকে পরের দিন যাদের পুকুরের চারিধার পরিষ্কার করতে আসার কথা ছিল, খুবই অদ্ভুতভাবে তাদের সকলের মৃত্যু ঘটে। তবে একটা জিনিস জানেন কি ঠাকুর মশাই? যে কজন মারা গিয়েছিল তাদের সকলের মৃত্যু একইভাবে হয়েছে। মৃতদেহের গলায় দেখতে পাওয়া গিয়েছে শিকলের দাগ, যেন কেউ শিকল দিয়ে এক রাতের মধ্যেই ওই সকলের শ্বাস রোধ করে মেরে ফেলেছিল তাদের। আর এর থেকেও একটা বড় বিস্ময়ের কথা কি জানেন? যে কজন মারা গিয়েছে তারা সকলেই নাকি ওই মূর্তিটা টেনে তুলেছিল পুকুর থেকে বাইরে। আর ওই শিকলটা, ওটা কোথায়? ওই দিনের পরে ওটাকে আমি আমার এক ভৃত্য দিয়ে রাখিয়ে দিই আমার স্বর্গত পিতা শ্রীকৃষ্ণদেব মুখুর্জের ঘরে। তবে 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 ব্যাপার এটাই যে
ওই দিনের পর দুটো জিনিস ঘটে। পরের দিন আমাদের বাড়ির উঠানে আমাদের যে ভৃত্য ওই শিকলটি রেখে এসেছিল তার মৃতদেহ দেখতে পাওয়া যায়। আর তার মৃত্যুও নাকি সকলের মতোই হয়েছিল। মুখ দিয়ে রক্ত উঠে, গলায় শিকলের চাপে শ্বাসরোধ হয়ে। আর অন্যদিকে ওই দিন রাত থেকেই আমার পিতার বন্ধ ঘর থেকে ভেসে আসে অদ্ভুত সমস্ত শব্দ, যেন কেউ হেসে ওঠে থেকে থেকে বা কখনো কাঁদে। একদিন তো এমনও হয়েছে ঠাকুর মশাই, আপনি বিশ্বাস করবেন না। রাতের খাওয়া সেরে আমি আর আমার গিন্নি শুয়েছি, হঠাৎ মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। গিন্নি আমার পাশেই ঘুমাচ্ছে, আমি ওর দিকে তাকিয়ে আবার পাশ ফিরে শুতে যাব, ঠিক এমন সময় ঠক 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 আওয়াজ। আমার ঘরের দরজার বাইরের দিক থেকে হয়ে ওঠা শব্দটা যেন এক লহমায় ঘরের মাঝে জ্বলতে থাকা ল্যাম্পের শিখাটা কাঁপিয়ে তুলল কিছুটা দপদপ করে। আমি চেঁচিয়ে উঠলাম, কে কে বাইরে? কোনো উত্তর এলো না আমার প্রশ্নের। সমস্তটা থেমে গেল কিছুক্ষণের জন্য, আর তারপরেই ঠক 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 ঠক। মাঝরাতে কে এমন করছে দেখার জন্য বিছানা ছেড়ে এগিয়ে গেলাম দরজার দিকে। খট করে একটা শব্দের সাথে খুলে দিলাম দরজাটা, আর তার সাথেই এক রাশ হাওয়া এসে আসর বসালো আমার ঘরের মাঝে। দরজার অন্যদিকে সম্পূর্ণ ফাঁকা, কোথাও কেউ নেই। আমার পিতার ঘরটা আমার ঘরের দুটো ঘর ছেড়েই। আমরা কেউ সেটাতে না থাকলেও রাতে লণ্ঠন ওই ঘরে জ্বালিয়ে রাখি। মাথাটা একদিকে ঘোরাতেই আমার নজর পড়ল বারান্দার ওপরে, যেখানে আমার পিতার ঘরের মাঝে জ্বলতে থাকা লণ্ঠনের আলোর কিছুটা দরজার নিচ দিয়ে বেরিয়ে এসে ছড়িয়ে পড়েছে বারান্দার উপরে, সেইখানে। যাই বলুন ঠাকুর মশাই, জমিদার নারায়ণ মুখুজ্জে কিন্তু আপনার মতোই বেশ ভালো গল্প বলিয়া। এক গাল মুড়ি চিবোতে চিবোতে কথাটা বলে বসলো কিশোরী, আর তার সাথেই আমার নজর গিয়ে পড়ল ঠাকুর মশাইয়ের দিকে। ওনার বড় বড় দুই চোখ এবার এসে যেন স্থির হয়ে পড়েছে কিশোরীর ওপরে, ফেটে পড়ছে ক্রোধের জ্বালা। তা বাপু, আমার ওপরে, আমার কথার ওপরে এতই যখন অবিশ্বাস, তখন শুনতে আসছো কেন? না শুনলেও তো পারো, আমি তো আর ধরে ধরে শোনাতে চাচ্ছি না কাউকে। যত সব, শুনতে হবে না আর। এর আগে গল্প আর বানাতে পারিনি, বাকিটা বানাতে পারলে অন্যদিন এসো, শুনিয়ে দেব। কিশোরীর এই বদভ্যেস যে আর জন্মে যাবে না তা আমার আর বুঝতে বাকি নেই। আর সেই কারণেই দিল তো গল্পটার মাঝখানে গল্পটার পিণ্ডি চটকে। গল্পের এমন পর্যায়ে এসে গল্পটা আর শুনতে পাবো না ভেবে আমি আগ বাড়িয়ে বলে উঠলাম, ঠাকুর মশাই, আপনি জানেন তো কিশোরীকে, আপনাকে না রাগাতে পারলে ওর শান্তি হয় না, আর আপনিও ওর উস্কানিতে রেগে গিয়ে। থাক থাক, আমাকে আর বোঝাতে এসো না। কথাটা বলেই কিছুটা চুপ করে গেলেন ঠাকুর মশাই, আর তারপরে কিছুটা ভেবে নিয়ে আবারও তিনি বলা শুরু করলেন। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম আমার পিতার ঘরের দিকে। ঠিক এমন সময় মনে হলো যেন কেউ দরজার সামনে দাঁড়িয়েছিল, যে আমার আসার আভাস পেয়ে ঘরের একটা কোণায় চলে গেল। জানেন ঠাকুরমশাই, একটা ছায়া, হ্যাঁ একটা ছায়া আমি স্পষ্ট দেখেছি ওই ক্ষীণ আলোর মধ্যে, যেটা সরে গিয়েছিল দরজার একদিকে আর তার থেকে অন্যদিকে। মনে সন্দেহ বাঁধল, নিজেকে নিজেই বলে উঠলাম, কোনো চোর? না না, তা কি করে সম্ভব? দরজায় তো তালা ঝুলছে, আর চাবি তো এই তো আমার পাঞ্জাবির পকেটে। খটমট শব্দে ঘরের তালাটা খুলে ঢুকে পড়লাম ঘরে। কোথাও কেউ নেই, রয়েছে খালি ওই খাটটা।
আমার পিতার কিছু জিনিসপত্র আর টেবিলের ওপরে রাখা ওই কালো শেকলটা। শুরুর 2 মাস ভয়ে ভয়ে কেটেছে। পরে আমরা ধরে নিয়েছিলাম যে ওই ঘরটা আমরা তালা বন্ধ করে রেখে দেব, যাতে কেউ তাতে কোনো দিনও না ঢুকতে পারে। যেমন ভাবা কাজটাও তেমন হলো, কিন্তু শুরুতে অসুবিধা বাড়লো বই কমলো না। যেদিন ওই ঘরটা বন্ধ করা হলো সেই দিনই আমার 5টা চাল ডাল গমের গুদামের সব কটাতেই অজানা কারণে আগুন লেগে গেল। 2টো কোনো মতে বাঁচাতে পারলেও বাকি 3টে আমার চোখের সামনেই দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে গেল। পরের দিন আমার ছোট বৌমা, যে কিনা 5 মাসের অন্তঃসত্ত্বা, সিঁড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে সন্তান আড়া হলেও আর এখন তো কি বলবো জানেন ঠাকুরমশাই, একটা স্বপ্ন না দুঃস্বপ্ন, হ্যাঁ একটা দুঃস্বপ্ন রোজ এসে ধীরে ধীরে গিলে খাচ্ছে আমাকে। ওই শিকলটা, ওটা যেন জীবন্ত। প্রতি রাতে এক রাশ কালো ধোঁয়া যেন একটা দৈত্যের রূপ নিয়ে এসে দাঁড়ায় ওটার থেকে আমার সামনে, আর নিজের ভয়ঙ্কর আওয়াজে বলে যায় আমার আর আমার পরিবারের বিনাশের কথা। শেষের দিকের কথাগুলো বলতে বলতে প্রায় অঝরে কেঁদে ফেললেন জমিদার বাবু। জানো হে বিভূতি, মানুষের টাকা পয়সা সম্পত্তি কোনো কালেই দুঃখের সঙ্গী হয়ে উঠতে পারেনি, আর এই কারণেই ওটার প্রতি শুরু থেকেই আমার আবেগটা কম কাজ করে। আমি এমন কত শত ধনী মানুষকে দেখেছি বিপুল ধন ভাণ্ডারের অধিকারী হয়েও এমন নিঃস্বের হালে চলে যেতে। বোধ করি এটাকেই বলে সব থেকেও কিচ্ছু না থাকা। আমাদের কথা বলতে বলতে রাত বেশ বেড়ে গিয়েছিল। ঠিক করলাম পরের দিন সকালে আমি একবার ওই ঘরে ঢুকে দেখব। তাই ওনাকে অবশেষে কিছুটা আশ্বাসন দিয়ে পাঠিয়ে দিলাম ওনার ঘরে, আর ওনাকে বলে নিজের শোয়ার ঘরটা ঠিক করলাম ওই ঘরের পাশের ঘরে। আনকোরা জায়গা, ঘুম আসতে প্রথমে অসুবিধে হলেও ঘুম এসে গেল। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। ঘুমটা ভেঙে গেল হঠাৎ আমার ঘরের দরজার বাইরে হওয়া মৃদু শব্দে, যেন কেউ এসে দাঁড়িয়েছে ওখানে। আমার কানে সহজেই ভেসে আসছে তার দীর্ঘশ্বাসের শব্দ, যা এতটাই দৃঢ় যে রাতের নিশুতি কাঁপিয়ে ফেলে প্রবেশ করছে আমার কানে। আমি আমার গলা থেকে পদ্মবীজের মালাটা খুলে ধরলাম আমার হাতে। নিজের গাত্র বন্ধন করে বিছানা ছেড়ে ধীর পায়ে গিয়ে দাঁড়ালাম দরজার কাছটায়, আর তারপরে আস্তে আস্তে অতি সন্তর্পণে পেতে দিলাম নিজের ডান কানটা দরজার উপরে। কিছুক্ষণ সমস্তটা শান্ত হয়ে রইল, কিন্তু তারপরেই চলে যা তারানাথ, এখান থেকে চলে যা, নয়তো এদের মতো তুইও অকালে প্রাণ হারাবি। কথাটা ভেসে এলো আমার কানে ঠিকই, কিন্তু দরজার ওই পার থেকে নয়, বরং দরজার এই পার থেকে, আমার বা কানে। চকিতের ন্যায় ফিরে তাকালাম আমি সেই দিকে, আর আমার নজরে এলো একরাশ কালো ধোঁয়ার স্তূপ, যা কোনো দৈত্যের ন্যায় আমার সামনে এসে দাঁড়িয়েছে ঘরের মাঝে জ্বলতে থাকা লণ্ঠনের মৃদু আলো ভেদ করে। বুঝলাম আমার গাত্রবন্ধনের ফলে সে আমার কিছুই করতে অক্ষম। কাজেই আমি ভয় না পেয়ে ঘুরে দাঁড়ালাম সেটির সামনে। কে তুই, আর কেন মেতে উঠেছিস সেই হত্যা লীলায়? আমার প্রশ্নের সাথে যেন ধক্ষ করে একরাশ আগুন জ্বলে উঠল ওই ধোঁয়ার কুণ্ডলীর মাঝ দিয়ে। আমি নিজের হাতে ধরে থাকা
পদ্মবীজের মালার সাথে নিজের গুরু প্রদত্ত বীজ মন্ত্রের উচ্চারণ আরো তীব্র করে তুললাম। ওং ক্রিং ক্রিং রিং রিং। আর দেখতে দেখতে ওই ধোঁয়ার কুণ্ডলিটা মিলিয়ে গেল শূন্যে আমার সামনে থেকে। রাতের আঁধার ঢেকে রেখেছে সমস্ত কিছু। ঘরের কোনায় থাকা ঘড়িটা টিক টিক শব্দ করে চলেছে, তবে তাতে সময় দেখার উপায় নেই, কাজেই রাত ঠিক কত হয়েছে ঠাউর করতে পারলাম না। ঠিক করলাম রাতে ধ্যান করব, যদি কিছু করতে পারি। সে রাতে আর ঘুম আসেনি। ভোরের দিকে আমি গিয়ে দাঁড়িয়েছি পুকুরের পাড়ে। এমন সময় আমার কাঁধে একটা হাতের মৃদু চাপ আমার সম্বিত ফিরিয়ে আনলো। ঠাকুর মশাই, আপনি এই সময় এখানে? আসলে ঘুম আসেনি রাতে, তাই আর কি। সে কি, আমাদের আতিথেয়তায় কোনো ত্রুটি? তিনি প্রশ্নটা করতেই রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে জানালাম। আর তাকে জানালাম যে তার পিতার ঘরেই আজ রাতে একটা পুজোর আয়োজন করতে হবে দেবী ছিন্নমস্তার। যেমন কথা তেমন কাজ। আমার বলে দেওয়া সমস্ত কিছু তিনি এনে রেখেছিলেন দিনের বেলায়, কাজেই রাত নামতে শুরু হলো আমাদের পূজা। তবে সেটা কোনো মূর্তিভিত্তিক নয়, বরং যন্ত্রভিত্তিক। দেখতে দেখতে দাউ দাউ করে জ্বলে উঠল হোমকুণ্ডের আগুন, আর সমগ্র ঘর ভরে উঠল মন্ত্রোচ্চারণে। ক্রিং 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 রিং রিং। কেঁপে উঠতে শুরু করলো ঘরের এক একটা জিনিস, যেন কেউ নিজের প্রবল আক্রোশে। এক একটি আহুতি যেন এক একটি আর্তনাদের সৃষ্টি করছে। কখনো কেঁপে উঠছে ঘরের মধ্যে থাকা খাটটা, বা কখনো নিষ্প্রভ হয়ে আসছে হোমকুণ্ডের আগুন। নিজের শেষ আহুতি দিয়ে নিজের কাছে থাকা ছুরিটা দিয়ে এক টানে কেটে ফেললাম আমার হাতের তালু। আর তারপরেই সেটি থেকে বেরোতে থাকা রক্তের ধারা টপ টপ করে টুপিয়ে পড়ল হোমকুণ্ডের সামনে লাল চন্দন দিয়ে আঁকানো 8 পাপড়ি বিশিষ্ট যন্ত্রের মাঝে থাকা উল্টো করে আঁকানো ত্রিভুজের ওপর। রক্তের প্রথম ফোঁটা সেটিতে গিয়ে লাগতেই হোমকুণ্ডের ভিতর থেকে ভেসে এলো একটা হুঙ্কার। আর তারপরেই একটা লাল রক্তাক্ত হাত সেটির থেকে বেরিয়ে এসে নিজের থাবায় চেপে ধরল শিকলটা। আর তারপরেই এক টানে সেটিকে নিয়ে হারিয়ে গেল হোমকুণ্ডের আগুনের মধ্যে। একটা প্রবল আর্তনাদ বেরিয়ে এলো হোমকুণ্ডের থেকে, আর সেটির সাথেই একটা লম্বা রক্তাক্ত জীব উপরের দিকে উঠে এসে আবারও হারিয়ে গেল হোমকুণ্ডের সেই আগুনের মাঝে। তারপরের দিন সকালেই আমি বেরিয়ে আসি সেখান থেকে। পরে শুনেছিলাম সমস্তটা ধীরে ধীরে ঠিক হয়ে গিয়েছিল। আচ্ছা ঠাকুরমশাই, আপনি বললেন না তো ওই রাতে ধ্যানে কি এমন বুঝলেন যে পরের দিনই এই সিদ্ধান্ত? আর ওই শিকলে কি এমন ছিল, আর ওটার সূত্রপাত কি করে? আর ওই মূর্তিটাই বা কিসের? সবটা কেমন যেন অগোছালো হয়ে রইল। ওই রাতে আমি আমার ইষ্টের ধ্যানে বসি, আর সেটা থেকেই জানতে পারি যে জমিদার নারায়ণ মুকুজ্জের বাবা নিজের পুত্র প্রাপ্তির আশায় এক কাপালিকের কথায় নিজের পূর্বের স্ত্রীর বলি প্রদান করেন ওই বৌদ্ধ দেবীর আবাহনে। আর তারপরেই নিজের স্ত্রীর আত্মাকে তন্ত্রের মাধ্যমে বেতাল বানিয়ে প্রেরণ করেন ওই শিকলে, যেটি দিয়ে সে আর ওই কাপালিক নিজের মন্ত্রের মাধ্যমে বন্ধক বানায় ওই দেবীকে।
আর তারপরে তারা সমস্তটা ফেলে দেয় ওই পুকুরের জলে। সময়ের আবর্তে যখন উঠে আসে ওই দেবী মূর্তি, সে তো বন্ধন মুক্ত হয়ে উধাও হয়ে যায়, কিন্তু সে যাওয়ার আগে অভিশাপ দিয়ে যায়, আর তার অভিশাপের ফলস্বরূপ ঘটে এই সমস্ত ঘটনা। একদিকে দেবীর অভিশাপ, আর অন্যদিকে ওই অতৃপ্ত বেতাল আত্মা, যে নিজের মুক্তির রাস্তা খুঁজে বেড়াচ্ছে প্রতিশোধের মাধ্যমে। তাই সে রাতে আমি ঠিক করেছিলাম দেবী ছিন্নমস্তিকার আরাধনার, কারণ মা ছাড়া কে আছে যে মুক্তি দেবে? তারানাথের কাহিনী শেষ হতে হতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। ঠাকুরমশাইকে প্রণাম করে আমি আর কিশোরী বেরিয়ে এলাম ঠাকুরমশাইয়ের বাড়ির বাইরে। আর দেখতে দেখতে তারানাথের বাড়িটা আমাদের চোখের থেকে উধাও হয়ে গেল মঠলেনের ওই গলির অন্ধকারের মাঝে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।